আসসালামু আলাইকুম। আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে মিস্টার ব্যাংকার চ্যানেলে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আমাদের পথ পরিক্রমায় গুটি, গুটি পায়ে কিন্তু আর্টিকেল 10 এ চলে এসেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইউসিপি 600 আর্টিকেল 10 অ্যামেন্ডমেন্টস। আর্টিকেল 10 এ চলে এসেছি মানে আমরা কিন্তু আসলে অলমোস্ট ইউসিপির 25% আজকে শেষ করে ফেলব। যেহেতু 39 টা আর্টিকেল আছে, আমরা আর্টিকেল 10 এ মানে হচ্ছে মোর দ্যান 25% কমপ্লিট হয়ে যাচ্ছে। অ্যামেন্ডমেন্ট বিষয়টি আসলে কমবেশি সবাই প্র্যাকটিক্যালি পরিচিত আছেন যারা এই ফিল্ডে কাজ করেন। আম এলসিতে কখনো, কখনো এমন হয়েছে যে দিনে আমরা এলসির চেয়ে আ হয়তো অ্যামেন্ডমেন্টই বেশি করে থাকতাম। পার এলসি কখনো, কখনো দেখা গেছে গড়ে ৪-৫ টা করেও অ্যামেন্ডমেন্ট। সর্বোচ্চ আমার লাইফে আমি বোধহয় ২০-২২ টা আ আমার ক্যারিয়ারে আরকি ২০-২২ টা পেয়েছি। কেউ, কেউ হয়তো আরো বেশি পেয়ে থাকতে পারেন। তো যাই হোক আজকে অ্যামেন্ডমেন্ট যেহেতু এই আম লেটার অফ ক্রেডিট অপারেশনের একটি অবিচ্ছেদ্য অংশ, তাই আজকের আলোচনাটা সেই অংশ নিয়েই কিছু এখানে আলোকপাত করা হয়েছে, কিছু গাইডলাইন দেয়া হয়েছে এই আর্টিকেলে। আজকের এই আলোচনা এখানে ৬ টা পয়েন্ট আছে। তো ৬ টা পয়েন্টের মধ্যে আ ২-১ টা একটু কষ্ট করে একটু বুঝতে হবে। বাকিগুলো সাধারণ কথাবার্তা। তো আমরা শুরু করি পয়েন্ট A দিয়ে। UCB 600, Article 10, Amendments, Point A. Except as otherwise provided by Article 38. ভাই শুরুই হলো আপনার একটা এক্সেপশন দিয়ে। তো যেখানেই এক্সেপশনকে আপনার অত আলাদা করে আপাতত মনে রাখার দরকার নেই। আপনি ধরে নেন এক্সেপশন বাদের নরমালটুকু আমরা বোঝার চেষ্টা করি। Except as otherwise provided by Article 38 এটুকু বাদ রাখলাম। A credit can neither be amended nor cancelled without the agreement of the issuing bank, the confirming bank if any, and the beneficiary. আ আমরা জানি যে এলসি অ্যামেন্ডমেন্ট করতে গেলে সাধারণত দেখা যায় যে আমাদের মোস্ট অফ দ্যা কেসে আমরা দেখি অ্যাপ্লিক্যান্ট যখন একটি এলসি অ্যামেন্ডমেন্ট করতে আসে, আমরা এলসি অ্যামেন্ডমেন্ট করে দেই। আ অলমোস্ট 90-95% বা তার চেয়েও বেশি পার্সেন্ট সময়ই দেখা যায় যে অ্যাপ্লিক্যান্ট আসে এবং আমরা যেই ব্যাংকার হিসাবে যে এলসিটি করে দেই, সাধারণত তাই গৃহীত হয়ে থাকে। কিন্তু তাই গৃহীত হয়ে থাকে তার মানে এই না যে এখানে আসলে আমরা যা রিকোয়েস্ট করে দিলাম তাই বাই ডিফল্ট অ্যাকসেপ্টেড। এখানে অবশ্যই খুব বড় একটা ভূমিকা পালন করছে বেনিফিশিয়ারির অ্যাকসেপ্টেন্স অফ দ্য অ্যামেন্ডমেন্ট অর এগ্রিমেন্ট উইথ দ্য অ্যামেন্ডমেন্ট। বেনিফিশিয়ারি এগ্রি না করলে আসলে এখানে কোনো এলসি হতে পারবে না। অ্যাপ্লিক্যান্ট যতই আসুক, ইস্যুইং ব্যাংক যতই এলসি ইস্যু করে দিক, বেনিফিশিয়ারি এগ্রি না করা পর্যন্ত এলসি আসলে অ্যাকসেপ্টেড হয়েছে বলে ধরে নেওয়া যাবে না। এখানে আ এটাই বলছে, "A credit can neither be amended nor cancelled without the agreement of the issuing bank, the confirming bank if any, and the beneficiary." তার মানে একটা এলসি অ্যামেন্ডমেন্ট হতে গেলে অবশ্যই ইস্যুইং ব্যাংক এবং এট লিস্ট বেনিফিশিয়ারির মধ্যে একটা আম এগ্রিমেন্ট থাকতে হবে। এখানে কনফার্মিং ব্যাংকের কথা বলা হয়েছে ইফ এনি, কিন্তু আ কনফার্মিং ব্যাংকের ইনভলভমেন্টও এখানে গুরুত্বপূর্ণ। তবে আম আসলে কনফার্মিং ব্যাংকের এগ্রিমেন্ট ছাড়া এলসি অ্যামেন্ডমেন্ট আসলে সম্ভব। সম্ভব এই সেন্সে ধরেন একটা এলসি ভ্যালু $৫,০০,০০০ $৫,০০,০০০ একটা এলসি ভ্যালু ইস্যুইং ব্যাংক এবং বেনিফিশিয়ারি ২ জন এগ্রি করল যে হ্যাঁ, এটাকে আরো $2,০০,০০০ ভ্যালু ইনক্রিজ করা হবে। তো এলসি করা হলো। ইস্যুইং ব্যাংক এবং বেনিফিশিয়ারি এগ্রিড যে তারা এই আম এ এই অ্যামেন্ডমেন্ট তারা মানে অ্যামেন্ডমেন্ট করতে চায় বা মেনে নিচ্ছে। কিন্তু মাঝখানে কনফার্মিং ব্যাংক বলল যে, "না, আমি রাজি না।" এগ্রিমেন্টে আসতে পারল না ইস্যুইং ব্যাংক এবং বেনিফিশিয়ারির মধ্যে। তো তাই যদি হয় কনফার্মিং ব্যাংকের এখানে বড়জোর কনফার্মিং ব্যাংক যে কাজটা করতে পারে সেটা হচ্ছে সে বলতে পারে যে, "আমি এই অ্যামেন্ডমেন্টে অ্যাকসেপ্ট করি না। অ্যামেন্ডমেন্টে আমি কনফার্মেশন এক্সটেন্ড করব না।" তাহলে যেটা হবে বেনিফিশিয়ারির জন্য এই যে ৫,০০,০০০ যেটা কনফার্মড এলসি, তারপরে ২,০০,০০০ যেটা অ্যামেন্ডমেন্ট হয়ে ভ্যালু ইনক্রিজ। বেনিফিশিয়ারি এবং ইস্যুইং ব্যাংক যদি এগ্রি থাকে তাহলে বেনিফিশিয়ারির জন্য কিন্তু এই এলসিটি $৭,০০,০০০ হয়ে যাচ্ছে। শুধু একটু মাথায় রাখতে হবে $৫,০০,০০০ পর্যন্ত তার কনফার্মেশন আছে। বাকি $2,০০,০০০ এর কনফার্মেশন নেই। তার মানে আ আ
কনফার্মিং ব্যাংক অ্যাগ্রি না করলেও ইনফ্যাক্ট আসলে এলসি অ্যামেন্ডমেন্ট সম্ভব যদি অ্যাপ্লিক্যান্ট এবং বেনিফিশিয়ারি অ্যাগ্রি করে। কিন্তু অ্যাপ্লিক্যান্ট এবং বেনিফিশিয়ারি অ্যাগ্রি না করলে সেই অ্যামেন্ডমেন্ট আসলে পসিবল না। এখন এক্সেপ্ট অ্যাজ প্রোভাইডেড বাই আর্টিকেল 38 কেন বলা হলো? কারণ আর্টিকেল 38 এ আর্টিকেল 38 বলা হয়েছে ট্রান্সফারেবল ক্রেডিট নিয়ে। তো ট্রান্সফারেবল ক্রেডিটে আপনার ট্রান্সফারিং ব্যাংকের কিছু ফ্রিডম দেয়া আছে। এখানে রুলসেই দেয়া আছে যে চাইলে কিছু, কিছু জায়গায় ভ্যালু চেঞ্জ করা যাবে। যেমন ইউনিট প্রাইস, এলসি ভ্যালু, পিরিয়ড অফ প্রেজেন্টেশন এই ধরনের কিছু অপশন আছে যে চাইলে চেঞ্জ করা যাবে। তো এই কারণে এটাকে এক্সেপশন হিসেবে রাখা হয়েছে এবং বলা হয়েছে যে আর্টিকেল 38 বাদে সাধারণত ইস্যুইং ব্যাংক যদি কনফার্মিং ব্যাংক থাকে তাহলে কনফার্মিং ব্যাংক এবং বেনিফিশিয়ারি এগ্রিমেন্ট ছাড়া এলসি অ্যামেন্ডমেন্ট সম্ভব নয়। এরপর আমরা চলে যাচ্ছি পয়েন্ট বি, আর্টিকেল 10 পয়েন্ট বি। An issuing bank is irrevocably bound by an amendment as of the time it issues the amendment. এখানে তার মানে আগের পয়েন্টে বলা হয়েছে যে একটি অ্যামেন্ডমেন্ট ইফেক্টিভ হওয়ার জন্য ইস্যুইং তিনটা পার্টি মোটামুটি তিনটা পার্টির অ্যাগ্রিমেন্ট প্রয়োজন হতে পারে: ইস্যুইং ব্যাংক, কনফার্মিং ব্যাংক ইফ এনি, অ্যান্ড বেনিফিশিয়ারি। তো এখানে আবার বলা হচ্ছে সে তিনটা পার্টির উপর কখন কার উপর আসলে সেই অ্যামেন্ডমেন্টের দায় দায়িত্ব এসে বর্তাবে। তো ইস্যুইং ব্যাংকের উপর দায়িত্ব স্বাভাবিকভাবে এসে বর্তাবে যে মুহূর্তে ইস্যুইং ব্যাংক এলসিটি ইস্যু করলো। অ্যান্ড ইস্যুইং ব্যাংক ইজ ইরিভোকেবলি বাউন্ড বাই অ্যান অ্যামেন্ডমেন্ট অ্যাজ অফ দ্য টাইম ইট ইস্যুজ দ্য অ্যামেন্ডমেন্ট। এরপর কনফার্মিং ব্যাংকের ক্ষেত্রে বলা হচ্ছে কনফার্মিং ব্যাংক মে এক্সটেন্ড ইটস কনফার্মেশন টু অ্যান অ্যামেন্ডমেন্ট অ্যান্ড উইল বি ইরিভোকেবলি বাউন্ড অ্যাজ অফ দ্য টাইম ইট অ্যাডভাইজেস দ্য অ্যামেন্ডমেন্ট। কনফার্মিং ব্যাংক চাইলে অ্যামেন্ডমেন্টের উপর তার কনফার্মেশন এক্সটেন্ড করতে পারে অথবা নাও পারে। যদি সে কনফার্মেশন এক্সটেন্ড করে এবং যখন সে অ্যামেন্ডমেন্টটি অ্যাডভাইস করবে বেনিফিশিয়ারিকে, তখন থেকে মূলত কনফার্মিং ব্যাংকের দায়িত্ব শুরু হচ্ছে। তখন থেকে কনফার্মিং ব্যাংক উইল বি বাউন্ড। A confirming bank may, however, choose to advise an amendment without extending its confirmation. তার মানে আমরা যেটা সাধারণভাবে বলে ফেলেছি, কনফার্মিং ব্যাংক চাইলে অ্যামেন্ডমেন্টের উপর তার কনফার্মেশন এক্সটেন্ড করতে পারে অথবা নাও পারে। যদি সে অ্যামেন্ডমেন্টের উপর তার কনফার্মেশন এক্সটেন্ড করতে না চায় তাহলে তার অপশন আছে কনফার্মেশন ছাড়াই এলসিটি অ্যামেন্ডমেন্টে অ্যাডভাইস করে দিতে। যদি সে তাই চায়, a confirming bank may, however, choose to advise an amendment without extending its confirmation. And if so, it must inform the issuing bank without delay and inform the beneficiary in its advice. তার মানে ইস্যুইং ব্যাংক যখন এলসি ইস্যু করে দিল তখন থেকেই সে বাউন্ড বাই দ্য অ্যামেন্ডমেন্ট বা তখন থেকে তার উপর দায় দায়িত্ব বর্তালো। আর কনফার্মিং ব্যাংক চাইলে তার কনফার্মেশন এক্সটেন্ড করতে পারে অ্যামেন্ডমেন্টের উপর অথবা কনফার্মেশন এক্সটেন্ড নাও করতে পারে। যদি সে কনফার্মেশন এক্সটেন্ড করতে চায় তাহলে সে শুধু বেনিফিশিয়ারিকে এলসিতে অ্যাডভাইস করে দেবে। আর যদি সে কনফার্মেশন এক্সটেন্ড করতে না চায় তাহলে তার অবশ্যই ইস্যুইং ব্যাংকে উইদাউট ডিলে জানাতে হবে যে আমি তোমার অ্যামেন্ডমেন্টের উপর কনফার্মেশন এক্সটেন্ড করতে প্রস্তুত নই। এবং অ্যাট দ্য সেম টাইম অ্যামেন্ডমেন্টে যে অ্যাডভাইস করবে সেই অ্যাডভাইসের উপর অবশ্যই জানিয়ে দিতে হবে আমি যদিও এলসি কনফার্ম করেছিলাম এই অ্যামেন্ডমেন্টকে আমি কনফার্ম করতে রাজি নই। এর বিভিন্ন কারণ থাকতে পারে। এমন হতে পারে যে ব্যাংকের ক্রেডিট লিমিট থাকতে পারে। ফর এক্সাম্পল কোন একটি কনফার্মিং ব্যাংকের সাথে ইস্যুইং ব্যাংকের ফর এক্সাম্পল $5 মিলিয়ন বা $50 মিলিয়ন লিমিট থাকতে পারে। এমন হতে পারে যে এই অ্যামেন্ডমেন্টের ফলে সে লিমিট ক্রস করতে পারে, তখন সে অ্যামেন্ডমেন্ট এক্সটেন্ড করতে প্রস্তুত নাও হতে পারে। লিমিটের টাইম বার থাকতে পারে, হতে পারে যে এই অ্যামেন্ডমেন্টের ফলে সে টাইম বার ক্রস করে যাচ্ছে। কোনো ঘটনা ঘটে থাকতে পারে বিশ্বের বা ব্যাংকের, ইস্যুইং ব্যাংকের বা কনফার্মিং ব্যাংকের বা বিশ্ব পরিস্থিতিতে। যেমন ইউক্রেনের সাথে যুদ্ধের আগেই কিন্তু দেখা যায় যে
ইউক্রেনে ইস্যু করা কোনো এলসি কনফার্মেশন পেতে হয়তো কনফার্ম করতে হয়তো কনফার্মিং ব্যাংকের কোনো আ ঝামেলা ছিল না বা কোনো চিন্তাভাবনা ছিল না। তো এই যুদ্ধ পরিস্থিতিতে স্বাভাবিকভাবে একটা কনফার্মিং ব্যাংক ২য় বার হয়তো চিন্তা করবে আ কনফার্মেশনের ক্ষেত্রে। কারণ তার ঝুঁকি বেড়ে যাচ্ছে। তো এসব নানান কারণেই আসলে দেখা যায় যে আ এলসি ইস্যু পর্যন্ত কনফার্মিং ব্যাংক এগ্রি করলেও অ্যামেন্ডমেন্ট এর কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন তার কন্ডিশনের সাথে সে এগ্রি নাই করতে পারে। তো কিন্তু তার দায়িত্ব হচ্ছে যদি সে অ্যামেন্ডমেন্টকে কনফার্ম করতে না চায়, তাহলে ইস্যুইং ব্যাংকে উইথআউট ডিলে জানিয়ে দিতে হবে এবং বেনিফিশিয়ারিকে জানিয়ে দিতে হবে যে সেই অ্যাডভাইসে জানিয়ে দিতে হবে সে আম অ্যামেন্ডমেন্টের উপর কনফার্মেশন এক্সটেন্ড করতে সে প্রস্তুত নয়। আ তো এখানে একটা ছোট আম কুইজ আপনাদেরকে বলা যায়। কুইজটি হচ্ছে এরপর আমরা আরেকটি কুইজ দেখে নিচ্ছি। আশা করি আপনারা সঠিক উত্তর দিতে পেরেছেন। কুইজের অ্যান্সারটি আ কমেন্ট কমেন্ট বক্স থেকে আপনারা দেখে নিতে পারেন। এরপর আমরা চলে যাচ্ছি পয়েন্ট সি তে। পয়েন্ট সি টা আ একটু অ্যাটেনশন ডিমান্ড করে। আ পয়েন্ট সি হচ্ছে "দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস অফ দ্য অরিজিনাল ক্রেডিট or a credit incorporating previously accepted amendment will remain in force for the beneficiary until the beneficiary communicates its acceptance of amendment to the bank that advised that such amendment." একটু বড়, আমরা ভেঙে বলছি। ১ম এ বলা হলো যে অ্যামেন্ডমেন্টে করা হলো যতক্ষণ পর্যন্ত না বেনিফিশিয়ারি সেই অ্যামেন্ডমেন্টের আ ফরমাল অ্যাকসেপ্টেন্স জানাবে। আ বেনিফিশিয়ারির জন্য অ্যামেন্ডমেন্টের অ্যাকসেপ্টেন্স জানানোর আসলে ২ টা উপায় আছে। বেনিফিশিয়ারিকে এই অ্যামেন্ডমেন্ট প্রক্রিয়ায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তো সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এবং বেনিফিশিয়ারির অ্যাকসেপ্টেন্সকে কম্পালসরি করা হয়েছে এবং সেই কম্পালসারির মধ্যে বেনিফিশিয়ারির হাতে আবার ২ টি অপশন দেওয়া হয়েছে যে সে এগ্রি করে কি করে না সেটা জানানোর জন্য। অনেক সময় হয় না যে আপনারা আ প্রেম করতে গেলেন, মুখে আ বললেন যে, "আমি তোমাকে ভালোবাসি।" আপনার পার্টনারও বা আপনার সেই ভালোবাসার মানুষটিও মুখেই বলল, "হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসি।" প্রেম ভালোবাসা হয়ে গেল। তবে আ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে প্রকৃত প্রেম আ শুধুই "হ্যাঁ, আমিও ভালোবাসি" ধরনের উত্তর দেয় না। প্রকৃত প্রেম দেখা যায় যে তার আচার-ব্যবহার বা কাজকর্মের মাধ্যমে বুঝিয়ে দেয় যে, "হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসি।" তো এখানে বেনিফিশিয়ারির হাতেও এরকম আসলে ২ টি অপশন দেয়া হয়েছে। এক হচ্ছে সেই আ ফরমাল অপশন যে অ্যামেন্ডমেন্ট করা হলো, বেনিফিশিয়ারি অ্যামেন্ডমেন্টটি পেয়ে আমাদের বিয়ের মতো হয়তো বলল যে, "হ্যাঁ, কবুল।" তো সেরকম অ্যামেন্ডমেন্ট হাতে পাওয়ার পরে আ বেনিফিশিয়ারিকে ফরমালি বলতে হবে যে, "হ্যাঁ, আমি এই অ্যামেন্ডমেন্টে রাজি" অথবা তার কার্যক্রমের মাধ্যমে বোঝাতে হবে যে, হ্যাঁ, সে এই অ্যামেন্ডমেন্টে রাজি অথবা রাজি না। তো এখানে ১ম অপশনটা হচ্ছে বলা হচ্ছে, "দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস অফ দ্য অরিজিনাল ক্রেডিট or a credit incorporating previously accepted amendment will remain in force for the beneficiary until the beneficiary communicates its acceptance of the amendment to the bank that advised such amendment." তার মানে বেনিফিশিয়ারি যতক্ষণ পর্যন্ত আ ফরমালি হোক, ইনফরমালি হোক, কাজকর্মের মাধ্যমে হোক, যতক্ষণ পর্যন্ত না তার অ্যাকসেপ্টেন্স এর কথা জানাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এলসিটি অ্যামেন্ডমেন্ট হবে না বলেই ধরে নেওয়া হবে এবং আ মূল যে এলসিটি তার যে টার্মস অ্যান্ড কন্ডিশনস ছিল অথবা প্রিভিয়াস যদি কোনো অ্যামেন্ডমেন্ট হয়ে থাকে যেটা বেনিফিশিয়ারি অলরেডি অ্যাকসেপ্ট করেছে, সেই ২ টা সেগুলোই কিন্তু আসলে বেনিফিশিয়ারির জন্য প্রযোজ্য হবে। হয়তো আপনি 3rd বা 4th অ্যামেন্ডমেন্ট করেছেন। বেনিফিশিয়ারি এখন পর্যন্ত তার 4th বা 5th যে অ্যামেন্ডমেন্ট করেছেন, লেটেস্ট অ্যামেন্ডমেন্ট, সেটার অ্যাকসেপ্টেন্স জানায়নি। তার মানে হচ্ছে বেনিফিশিয়ারির জন্য প্রযোজ্য হচ্ছে ১ম এলসিটি এবং ২য়, ৩য়, ৪র্থ যেই আপনি অ্যামেন্ডমেন্ট গুলো করেছেন, সেই পর্যন্ত কিন্তু বেনিফিশিয়ারির উপর আ
টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো অ্যাপ্লিকেবল হবে। আপনি যে ফিফথ অ্যামেন্ডমেন্টটি করেছেন, যতক্ষণ পর্যন্ত বেনিফিশিয়ারি প্রকাশ্যে বা আহ, কাজকর্মের মাধ্যমে অ্যাকসেপ্টেন্স না দিবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এলসি ওই আগ পর্যন্তই রয়ে যাবে, ধরে নেওয়া হবে বেনিফিশিয়ারি এখনো অ্যাকসেপ্ট করেনি। এরপরে একটু বলা হয়েছে, দ্য বেনিফিশিয়ারি শুড গিভ নোটিফিকেশন অফ অ্যাকসেপ্টেন্স অর রিজেকশন অফ অ্যান অ্যামেন্ডমেন্ট। বেনিফিশিয়ারিকে মাস্ট বলা হয়নি, শুড বলা হয়েছে। বেনিফিশিয়ারি উচিত যে অ্যামেন্ডমেন্টটি সে গ্রহণ করেছে কি গ্রহণ করেনি সেটা জানানো, কিন্তু বাধ্য করা হয়নি যে বেনিফিশিয়ারি মাস্ট গিভ নোটিফিকেশন অফ অ্যাকসেপ্টেন্স অর রিজেকশন। বলা হয়েছে বেনিফিশিয়ারি শুড গিভ নোটিফিকেশন অফ অ্যাকসেপ্টেন্স অর রিজেকশন। ইন প্র্যাকটিস আমরা প্রায় কখনোই দেখতে পাই না যে বেনিফিশিয়ারি ফর্মালি জানায় যে হ্যাঁ আমি গ্রহণ করলাম। বেনিফিশিয়ারি তার প্রেজেন্টেশনের মাধ্যমে প্রমাণ করে যে হ্যাঁ আমি অ্যামেন্ডমেন্ট গ্রহণ করেছি অথবা গ্রহণ করিনি। কিন্তু এখানে আশা প্রকাশ করা হয় যে বেনিফিশিয়ারি শুড গিভ নোটিফিকেশন অফ অ্যাকসেপ্টেন্স অর রিজেকশন অফ অ্যান অ্যামেন্ডমেন্ট। আপনি প্রেমের প্রস্তাব দিলেন, তারও উচিত আসলে ক্লিয়ারলি জানিয়ে দেওয়া যে হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি অথবা আমি ভালোবাসি না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই লাজ লজ্জা বা নানান কারণেই হোক জানানো হয়ে ওঠে না। তো পরবর্তীতে আমাদের আচার ব্যবহারের মাধ্যমে আসলে বুঝতে হয় যে হ্যাঁ যাকে অফার করা হয়েছে সেই অফারটি গৃহীত হয়েছে কি গৃহীত হয়নি। তো এখানেও তেমনি বেনিফিশিয়ারির উচিত যখন প্রেমের প্রস্তাব দিবে মেয়েটির বা ছেলেটির উচিত জানিয়ে দেওয়া যে হ্যাঁ আমি ভালোবাসি অথবা বাসি না। বেনিফিশিয়ারির উচিত যে আমি তোমার এলসিটি অ্যামেন্ডমেন্টটি গ্রহণ করেছি অথবা করিনি। কিন্তু সাধারণত দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই তা হয়ে ওঠে না। আলটিমেটলি আমাদেরকে বুঝে নিতে হয় যে সেই বেনিফিশিয়ারি প্রেজেন্টেশন থেকে, যেমন ব্যক্তিগত জীবনে সেই প্রিয় মানুষটির আচার ব্যবহার থেকে আমাদেরকে বুঝে নিতে হয় তার ভালোবাসার স্বীকৃতি বা অস্বীকৃতির বিষয়টি। এরপরে যেটা বলা হয়েছে, ইফ দ্য বেনিফিশিয়ারি ফেলস টু গিভ সাচ নোটিফিকেশন। বেনিফিশিয়ারি যদি ফর্মালি অ্যামেন্ডমেন্ট গ্রহণ করা বা অস্বীকার করার কথা না জানিয়ে থাকে, তখন আমাদের দ্বিতীয় অপশন হচ্ছে, বললাম বেনিফিশিয়ারির কাছ থেকে অ্যামেন্ডমেন্টের অ্যাকসেপ্টেন্স জানার দুটি উপায় আছে, এক হচ্ছে ফর্মাল, একটা হচ্ছে ইনফর্মাল বা প্রেজেন্টেশনের মাধ্যমে। তো যেহেতু যদি প্রকাশ্যে জানিয়ে না থাকে, তখন আমাদের দ্বিতীয় অপশনে চলে যেতে হবে। বেনিফিশিয়ারির প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদেরকে বুঝতে হবে যে অ্যামেন্ডমেন্টটি আসলে গৃহীত হয়েছে কি হয়নি। এখানে এটাই বলা হচ্ছে, ইফ দ্য বেনিফিশিয়ারি ফেইলস টু গিভ সাচ নোটিফিকেশন। বেনিফিশিয়ারি যদি সেই নোটিফিকেশন দিতে ব্যর্থ হয়, প্রেজেন্টেশন দ্যাট কমপ্লাইজ উইথ দ্য ক্রেডিট অ্যান্ড টু এনি নট ইয়েট accepted amendment will be deemed to be the notification of acceptance by the beneficiary of that amendment. As of that moment, the credit will be amended. তার মানে বেনিফিশিয়ারি কোনো একটা প্রেজেন্টেশন করলো, যেই প্রেজেন্টেশনটি মূল এলসির সাথে বা প্রিভিয়াসলি অ্যাকসেপ্টেড অ্যামেন্ডমেন্টের সাথে কমপ্লাই করলো, এবং এখন পর্যন্ত অ্যামেন্ডমেন্ট হয়ে আছে কিন্তু বেনিফিশিয়ারি তার অ্যাকসেপ্টেন্স জানায়নি, সেটার সাথেও কমপ্লাই করলো, তখন আপনার বুঝে নিতে হবে যে হ্যাঁ বেনিফিশিয়ারি আমার সেই অ্যামেন্ডমেন্টটি অ্যাকসেপ্ট করেছে, এবং ওই মুহূর্ত থেকে ধরে নেওয়া হবে যে এলসিটি ফুল অ্যান্ড ফাইনালি অ্যাকসেপ্টেড হয়েছে। তো এরকম একটা সিচুয়েশনের কথা বলা যায় যে, ফর এক্সাম্পল এলসি ভ্যালু ছিল $50,000, অ্যামেন্ডমেন্ট করে ভ্যালু ইনক্রিজ করা হয়েছে $20,000, এবং দুই জায়গাতেই ছিল, মূল এলসি এবং অ্যামেন্ডমেন্ট দুই জায়গাতেই ছিল পার্শিয়াল শিপমেন্ট প্রোহিবিটেড। এরপর বেনিফিশিয়ারি প্রেজেন্ট করলো $70,000 একটি ডকুমেন্ট। তো তখন কিন্তু আমরা বুঝে ফেলছি যে বেনিফিশিয়ারি পরের $20,000 যে ভ্যালু ইনক্রিজ অ্যামেন্ডমেন্ট, সেটিও আসলে বেনিফিশিয়ারি অ্যাকসেপ্ট করেছে। তো ওই মুহূর্ত থেকে আসলে এলসিটি অ্যাকসেপ্টেড ধরে নেওয়া হবে। বা আবার বলা যায় যে আপনার আগে এলসি ভ্যালু ছিল $50,000 এবং ছিল পার্শিয়াল শিপমেন্ট প্রোহিবিটেড। অ্যামেন্ডমেন্ট করা হয়েছে পার্শিয়াল শিপমেন্ট অ্যালাউড। বেনিফিশিয়ারি প্রেজেন্ট করেছে $30,000 এর ডকুমেন্ট। তো তখন কিন্তু আমরা ইজিলি বুঝতে পারছি যে বেনিফিশিয়ারি সেই অ্যামেন্ডমেন্ট অ্যাকসেপ্ট করে নিয়েছে। তবে সবসময় যে আসলে বেনিফিশিয়ারি প্রেজেন্টেশন থেকে অ্যামেন্ডমেন্ট অ্যাকসেপ্টেন্স বোঝা যাবে তাও না। কিছু, কিছু ক্ষেত্র আছে যখন বেনিফিশিয়ারি প্রেজেন্টেশন থেকেও আসলে অ্যামেন্ডমেন্টের অ্যাকসেপ্টেন্স বোঝা যায় না। যেমন আগের কথাই বলা হলো যে এলসি ভ্যালু $1,00,000 পার্শিয়াল শিপমেন্ট অ্যালাউড। এরপরে যেটা বলা হলো ভ্যালু ডিক্রিজ বাই $40,000 এবং পার্শিয়াল শিপমেন্ট প্রোহিবিটেড, এবং বেনিফিশিয়ারি প্রেজেন্ট করলো $60,000 একটি ডকুমেন্ট। আমি আবার বলছি, এলসি ভ্যালু $1,00,000 পার্শিয়াল শিপমেন্ট অ্যালাউড, আর অ্যামেন্ডমেন্ট হলো ভ্যালু ডিক্রিজ বাই $40,000 পার্শিয়াল শিপমেন্ট প্রোহিবিটেড।
প্রেজেন্টেশন হচ্ছে $60,000। তো এখান থেকে কিন্তু আসলে বুঝতে পারা যাচ্ছে না যে বেনিফিশিয়ারি অ্যামেন্ডমেন্টটি অ্যাকসেপ্ট করেছে কি করেনি। তো এসব ক্ষেত্রে আসলে বেনিফিশিয়ারির আম এক্সপ্রেস অ্যাকসেপ্টেন্সই আসলে প্রয়োজন। তো এই হচ্ছে এটুক পর্যন্ত আমরা যা পড়লাম। ইস্যুইং ব্যাংক, কনফার্মিং ব্যাংক এবং বেনিফিশিয়ারি। ইস্যুইং ব্যাংকের রেসপন্সিবিলিটিকে বলা যায় যে যেই মুহূর্তে ইস্যু করলো, সুইফট সেন্ড হয়ে গেল, সেই মুহূর্ত থেকে আসলে ইস্যুইং ব্যাংকের লায়াবিলিটি শুরু হয়ে গেল অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে। কিন্তু ওই মুহূর্ত থেকেই কিন্তু আসলে এলসিটাকে অ্যামেন্ডেড হয়েছে বলার সুযোগ নেই। তারপর কনফার্মিং ব্যাংক, যে মুহূর্তে কনফার্মিং ব্যাংক তার কনফার্মেশন এক্সটেন্ড করলো, সেই মুহূর্ত থেকে কনফার্মিং ব্যাংকের লায়াবিলিটি শুরু হয়ে গেল। কিন্তু সেই মুহূর্তেও আসলে এলসি অ্যামেন্ডেড হয়ে গেছে বলার সুযোগ নেই। যেই মুহূর্তে বেনিফিশিয়ারি তার ফর্মাল অ্যাকসেপ্টেন্স জানালো, অথবা ফর্মাল অ্যাকসেপ্টেন্স জানানো না কিন্তু অ্যামেন্ডমেন্ট অনুযায়ী ডকুমেন্ট প্রেজেন্ট করলো, সেই মুহূর্ত থেকে আসলে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে হ্যাঁ, এলসি ফাইনালি অ্যামেন্ডেড হলো। এরপর আমরা চলে যাচ্ছি পয়েন্ট ডি-তে। আ সহজ কথা। এই আম ৬ টা পয়েন্টের মধ্যে আসলে আ আগের পয়েন্টটাই জাস্ট একটু অ্যাটেনশন, যেটা বলেছিলাম যে অ্যাটেনশন ডিমান্ড করে। বাকিগুলো সাধারণ কথাবার্তার মধ্যেই আবার আছে। যেমন এই পয়েন্টটি, ECB 600 Article 10D, a bank that advises an amendment should inform the bank from which it received the amendment of any notification of acceptance or rejection. তো বেনিফিশিয়ারি যদি ফর্মালি অ্যাডভাইজিং ব্যাংকে জানায় যে আমি অ্যাকসেপ্টেন্সটি অ্যামেন্ডমেন্টটি অ্যাকসেপ্ট করলাম, অথবা অ্যাকসেপ্টেন্সটি রিজেক্ট করলাম, অ্যাডভাইজিং ব্যাংকেরও দায়িত্ব হচ্ছে পূর্ববর্তী ব্যাংকে সেই তথ্যটি জানিয়ে দেওয়া। যেমন যদি শুধু ইস্যুইং ব্যাংক, অ্যাডভাইজিং ব্যাংক এবং বেনিফিশিয়ারি থেকে থাকে, তাহলে বেনিফিশিয়ারি কোনো অ্যাকসেপ্টেন্স জানালে অ্যাডভাইজিং ব্যাংকের উচিত ইস্যুইং ব্যাংকে সেটা জানিয়ে দেওয়া। যদি চেইন আরও বড় হয়ে থাকে, ইস্যুইং ব্যাংক, ফার্স্ট অ্যাডভাইজিং ব্যাংক, সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক, বেনিফিশিয়ারি। তাহলে বেনিফিশিয়ারি যদি কোনো অ্যাকসেপ্টেন্স অথবা রিজেকশন জানিয়ে দিয়ে থাকে সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংকে, সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক সেটা ফার্স্ট অ্যাডভাইজিং ব্যাংকে, ফার্স্ট অ্যাডভাইজিং ব্যাংক সেটা ইস্যুইং ব্যাংকে জানিয়ে দেওয়া উচিত আরকি। এরপর আমরা চলে যাচ্ছি পয়েন্ট ই-তে। ECB 600 Article 10 Point E. Partial acceptance of an amendment is not allowed and will be deemed to be notification of rejection of the amendment. আপনি প্রেম করতে গেছেন, প্রেমের অফার করলেন একজনকে। সে বলল যে, "আমি তোমাকে অর্ধেক ভালোবাসি।" এখন অর্ধেক ভালোবাসি কোনো শব্দ তো মানে ভালোবাসাবাসির মধ্যে অর্ধেক ভালোবাসাই কোনো শব্দ আছে কি নেই আমি সিওর না। তবে আম এই এলসি অপারেশনের ক্ষেত্রে দেখতে হবে পার্শিয়াল অ্যাকসেপ্টেন্স অফ অ্যান অ্যামেন্ডমেন্ট কে দেখা হবে যে আসলে রিজেকশন হিসাবে। পার্শিয়াল অ্যাকসেপ্টেন্স will be deemed to be the notification of rejection of the amendment. তেমনি পার্সোনাল লাইফে আসলে আপনার দেখা উচিত যে অর্ধেক ভালোবাসে সে আসলে আপনাকে ভালোবাসে না। এখানেও তেমনি পার্শিয়াল অ্যাকসেপ্টেন্স অফ অ্যান অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে আসলে নো অ্যাকসেপ্টেন্স। যেমন বলা হলো যে এলসি ভ্যালু $50,000, মূল এলসিতে এক্সপায়ারি ডেট ছিল 20 জুলাই, অ্যামেন্ডমেন্ট করা হলো এক্সপায়ারি ডেট 20 আগস্ট, এবং বলা হলো এই যে অ্যামেন্ডমেন্ট চার্জ এটা বেনিফিশিয়ারি বেয়ার করবে এবং ফার্স্ট পেমেন্ট থেকে এটা কেটে রাখা হবে। তো বেনিফিশিয়ারি এটা পেয়ে বলল যে না, আমি ২ টা পয়েন্টের মধ্যে একটা মানি যে 20 আগস্ট হয়েছে এক্সপায়ারি ডেট, এটা আমি অ্যাকসেপ্ট করলাম, কিন্তু চার্জ আমার উপর এটা আমি অ্যাকসেপ্ট করি না। তো এই ধরনের বলার আসলে কোনো সুযোগ নেই। টোটাল ব্যাপারটা হচ্ছে একটা সিঙ্গেল অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে টোটাল একটা আম সিঙ্গেল কন্ডিশন আপনি আইদার অ্যাকসেপ্ট করবেন অথবা রিজেক্ট করবেন। পার্শিয়াল অ্যাকসেপ্ট করার আসলে কোনো সুযোগ নেই। অর্ধেক ভালোবাসি বলে আসলে যেমন কোনো ব্যাপার থাকা কথা উচিত নয়, তেমনি অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রেও তাই। অর্ধেক অ্যামেন্ডমেন্ট বা পার্শিয়াল অ্যামেন্ডমেন্ট মানে আসলে কিছু নেই। পার্শিয়াল অ্যাকসেপ্টেন্স মিনস অ্যাকচুয়ালি আসলে নো অ্যাকসেপ্টেন্স। আমরা আমাদের আজকের আলোচনা প্রায় শেষে চলে এসেছি। আমরা আরেকটি পয়েন্ট আছে। যেই পয়েন্টটা আমরা আসলে আমাদের এলসি ডেস্ক অপারেশন ডেস্ক থেকে
মাঝে, মাঝে মিসইউজ করি, আমাদের ফেভারে মিসইউজ করার চেষ্টা করি। এটাই ইউসিপি আসলে এখানে ক্লারিফাই করার চেষ্টা করা হয়েছে যে, এ ধরনের কোনো সুযোগ আসলে নেই। সেটা হচ্ছে ইউসিপি 600 আর্টিকেল 10.f uh, a provision in an amendment to the effect that the amendment shall enter into force unless rejected by the beneficiary within a certain time shall be disregarded. আমরা অনেক সময় এলসিতে বলে দিই যে দ্য অ্যামেন্ডমেন্ট উইল বি ইফেক্টিভ আনলেস রিজেক্টেড বাই দ্য বেনিফিশিয়ারি উইদিন থ্রি ব্যাংকিং ডেজ, অথবা আনলেস রিজেক্টেড বাই দ্য বেনিফিশিয়ারি। তো এই ধরনের আসলে কোনো কথা বলার সুযোগ নেই। বেনিফিশিয়ারি যদি ফর্মালি রিজেক্ট না করে কিন্তু প্রেজেন্টেশনের মাধ্যমে সে তার অ্যাকসেপ্টেন্স প্রুফ করতে পারে। আর ওই ৩ দিন, ৫ দিন, ৭ দিন সময় পেতে তারও আসলে কোনো সুযোগ নেই। যদিও আমরা প্রায়শই আমাদের ফরেন ট্রেড অপারেশনে আমরা এই ধরনের কন্ডিশন দিয়ে মেসেজ পাঠাই বা কারেকশন পাঠাই বা কোনো কোয়েরি জানতে চাই যে আমাকে ২ দিনের মধ্যে ৪৮ ঘন্টার মধ্যে জানাতে হবে। নাহলে আমি এটা ধরে নেব। ৭২ ঘন্টার মধ্যে না জানালে ওটা ধরে নেব। এ ধরনের কোনো কথা বলার অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে সুযোগ নেই, যেটা আ স্পষ্ট ভাষায় ইউসিবি এটাকে ক্লারিফাই করেছে। তো এই ছিল আমাদের আজকে মোটামুটি আজকের আলোচনা। ইউসিপি 600 আর্টিকেল 10 অ্যামেন্ডমেন্টস। মোটামুটি সহজেই বলা যায়। শুধু পয়েন্ট সিটা একটু মনোযোগ দিয়ে বা অ্যাটেনশন দেওয়ার প্রয়োজন। বাকিগুলো খুব কঠিন বলা যাবে না। তবে আপনাদেরকে আরেকবার কংগ্রাচুলেশন যে আপনারা কিন্তু ইউসিপির পয়েন্টের মধ্যে ১০ম পয়েন্টটি শেষ করে আর্টিকেলটি শেষ করে ফেলেছেন। তার মানে আপনি মোর দ্যান 25% ইউসিপি এখন আপনি জানা। আশা করি বাকি 75% ও আপনারা জানবেন। ভবিষ্যতের দিনগুলোতে আপনাদেরকে সাথে পাবো। কষ্ট করে শোনার জন্য ধন্যবাদ। একটি লাইক বা কমেন্ট বা শেয়ার দিয়ে আমাদেরকে আরেকটু ইন্সপায়ার করতে পারেন। ধন্যবাদ। পরবর্তীতে আর্টিকেল 11 নিয়ে আবার হয়তো আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।